এই মুহূর্তে আগুন নিঃসন্দেহে নিয়ন্ত্রণে এসছে। দমকল পুলিশ বাহিনী গেছে, কিন্তু দমকল পৌঁছানোর আগেই কার্যত আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারত। তার কারণ আমরা সবাই জানি যে একাডেমি অফ ফাইন আর্টস এ রাজ্যের সব থেকে বড় সাংস্কৃতিক কেন্দ্র, নাটকের মঞ্চ হিসেবে একেবারে খাস কলকাতার বুকে সব থেকে ঐতিহ্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ নাট্যমঞ্চ। সেখানকার আগুন নেভানোর ব্যবস্থা, সেখানকার এমার্জেন্সি এক্সিট, এই বিষয়গুলো যে কত খারাপ অবস্থায় থাকতে পারে আজকের ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমি একটু পিছিয়ে যাই, এখন থেকে ঘন্টা চারেক আগে এই শহরের সব থেকে উজ্জ্বলতম নাট্যকারদের অন্যতম কৌশিক সেন এবং সুমন মুখোপাধ্যায়, তাদের দুটি পিঠোপিঠি নাটক ছিল, সংক্ষিপ্ত নাটক। কৌশিকের স্বপ্নসন্ধানীর পুনশ্চ এবং সুমন মুখোপাধ্যায় শূন্য শুধু শূন্য নয়, যেটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্পের অবলম্বনে। আমি এবং আমার সহকর্মী দেবজ্যোতি ঘোষ আমরা এই নাটক দুটি দেখতে যাই। তার কারণ এবং গিয়ে পৌঁছই প্যাকড হল। খুব স্বাভাবিকভাবেই কৌশিক এবং সুমনের নাটক, নাট্যমোদীরা একেবারে মানে হাউসফুল করে সেই নাটক দেখতে বসেছিলেন। পুনশ্চ কৌশিক সেনের যে নাটকটি সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন হলো, তার কার্টেন কল হলো, কৌশিক এবং অন্যান্য শিল্পীরা এলেন। তারপরে শুরু হলো শূন্য শুধু শূন্য নয়, সুমন মুখোপাধ্যায়ের নির্দেশনায় যে নাটকটি। এবং বলা বাহুল্য যে দর্শকরা মন্ত্রমুগ্ধের মতো দেখছিলেন ভৌতিক পরিবেশে একটি নাটক চলছে। আমি এইখানে একটু দেখাতে চাইব কিছুটা ফুটেজ আমরা দর্শকদের জন্য তুলে আনতে পেরেছি। কি আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল এই রকম একটা নাটকের তুঙ্গ মুহূর্তে, যখন আর নাটকের 7 মিনিট মতো বাকি আছে, সেই সময় ধোঁয়া দেখা গেল একেবারে মঞ্চের, আমি প্রথম সারিতে বসেছিলাম, উইংসের ধার থেকে, একটু ওপরের অংশ থেকে। তারপরেই অনেকে ভাবছিলেন যে সেটা হয়তো ভৌতিক নাটকের পরিবেশ সৃষ্টির জন্য কৃত্রিমভাবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু ভুল ভেঙে গেল। তার কারণ ফ্লেম দেখা গেল, দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা ওপর থেকে দেখা গেল। এবং যেরকম হয় একটা ছোট্ট হলের মধ্যে দর্শকরা আতঙ্কিত হয়ে পড়লেন, ধোঁয়ায় ভরে যাচ্ছিল, দৌড়ে সবাই, ছোট্ট আমরা জানি একাডেমির গেটটি খুবই সংকীর্ণ, তার ভেতর দিয়ে বেরোনোর চেষ্টা করছিলেন। এমার্জেন্সি এক্সিট যেটি গেট সেটা খুললো না, তার তালা চাবি কোথায় আছে, সমস্ত বিশৃঙ্খল অবস্থা। ধোঁয়ার মধ্যে দিয়ে কোনো রকমে দর্শকরা বেরোলেন এবং অনেকে অসুস্থ হয়ে পড়লেন। আমি দর্শকদের দেখানোর চেষ্টা করব যে এই ছবি শহরের সব থেকে ঐতিহ্যপূর্ণ নাট্যমঞ্চের এই হচ্ছে নিরাপত্তার ছবি। একটি ট্রাস্টি বোর্ড এটিকে চালায়, অচি পরিষদ। সেই অচি পরিষদে অনেকেই পদত্যাগ করেছেন, শুধু এক্সিকিউটিভ কমিটি রয়ে গেছেন। এবং আমি বলতে চাইব একটাই কথা, সেটা হচ্ছে যে অবস্থায় আজ দর্শকরা পড়লেন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা সেই আতঙ্কের ছবি আমার মোবাইলে। এবং এরপরে আগুন নেভানোর যথেষ্ট ব্যবস্থা ছিল না, সংকীর্ণ এক্সিট দরজা, এমার্জেন্সি এক্সিট খুলছে না। বড় ধরনের যে দুর্ঘটনা ঘটে যায়নি, আরও বড় সম্পত্তিহানি এবং প্রাণহানির ঘটনা ঘটেনি, তার জন্য কিন্তু কৃতিত্ব যদি দিতে হয় তাহলে দিতে হবে যে এই নাটকের যে আয়োজক, যে দুটি নাট্য দল এটার আয়োজন করেছিলেন, স্বপ্নসন্ধানী এবং তৃতীয় সূত্র, তাদের যে দক্ষতায় সাধারণ দর্শক আমাদের মতো যারা দেখতে গেছি আমরা হাত মেলালাম, এবং নাটকের কর্মীরা প্রাণের ঝুঁকি নিয়ে দর্শকদের বাইরে বের করে আনলেন। এটা কিন্তু আমি বলবো যে মানে বাংলার নাট্য ইতিহাসে লিখে রাখার মতো ঘটনা। একদিকে যেরকম সব থেকে গুরুত্বপূর্ণ হলে দুরবস্থা, পাশাপাশি এই কর্মীদের প্রাণ হাতে নিয়ে যে সাধারণ মানুষের প্রাণ রক্ষা করার তৎপরতা, তা কিন্তু আমি বলবো একই রকমভাবে উল্লেখযোগ্য। এবং তার ঘটনা ঘটার অনেক পরে, আগুন নিভে যাওয়ার পরে দমকল বাহিনী সেখানে উপস্থিত হয়। আমি জানি এরপর দায় চাপানোর অবস্থা চলবে। যারা ট্রাস্টি বোর্ড থেকে পদত্যাগ করেছিলেন, বহু কলকাতার বিখ্যাত ব্যক্তি আছেন যারা পদত্যাগ করেছেন, এখন নেই। এক্সিকিউটিভ কমিটি যারা আছেন তারাও নিশ্চয়ই দায় চাপাবেন। কিন্তু ঘটনা যেটা, সেটা হচ্ছে যেভাবে আজকের ঘটনাটা ঘটলো, এটা কিন্তু কার্যত বাংলা নাটকের ইতিহাসে নজিরবিহীন এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে শুধু কলকাতার কয়েকটি বাড়ি ইত্যাদি নয়, কি দুরবস্থার মধ্যে সব থেকে ঐতিহ্যশালী এবং গুরুত্বপূর্ণ খাস কলকাতার নাট্যমঞ্চ দাঁড়িয়ে আছে। এটা কিন্তু আজকে চোখে আঙুল দিয়ে এই ঘটনা দেখিয়ে দিল। এই মুহূর্তে আমি কথা বলার চেষ্টা করব সরাসরি একাডেমি অফ ফাইন আর্টসে
সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে। সুমন, শূন্য শুধু শূন্য নয়, তৃতীয় সূত্রের প্রযোজনায়, তোমার নির্দেশনায় শরদিন্দুবাবুর গল্পের অসাধারণ নাট্যরূপ আমরা দেখছিলাম, তারপরে এই ঘটনা। কি বলবে সুমন, আজকের ঘটনার জন্য কাকে দায়ী করবে? যেভাবে আজকে তোমরা, তোমার দল এবং স্বপ্ন সন্ধানী সবাই মিলে কিছু মানুষের প্রাণ তোমরা বাঁচালে, আরো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। কোথায় এই মুহূর্তে নাট্য আন্দোলনের সঙ্গে এই রাজ্য, এই শহরকে যুক্ত করা হয়, কোথায় দাঁড়িয়ে আছি আমরা? না, আসলে আমার মনে হয় যে এটা একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত। কারণ যেভাবে আগুনটা শুরু হয়েছিল নাটকের, আর আজকে দুটো নাটক আমরা করছিলাম, কৌশিকের পুনশ্চ আর আমার শূন্য শুধু শূন্য নয়। প্রথম অভিনয়টা ঠিক করে শেষ হয়েছে, দ্বিতীয় অভিনয়টা শুরু হয়েছে, তার মিনিট 7-8 বাকি ছিল নাটকের। তখনই মঞ্চের ডান দিকে, মানে যদি দর্শকের দিক থেকে দেখা যায় মঞ্চের বাঁ দিকে যে মিড কার্টেন আছে, সেই মিড কার্টেন হয়তো আগুন ধরে যায়। এবং আপনারা জানেন যারা একাডেমিতে নাটক দেখেন, আমরা যারা নিয়মিত করি, যে একাডেমিতে ওই 700 লোকের বেরোনোর দরজাই একটাই, এবং সেখানে যথারীতি এবং স্বাভাবিকভাবেই মানুষ আতঙ্কিত হয়ে পড়েন, ওই দরজা দিয়ে সবাই বেরোতে যান। কিন্তু সৌভাগ্যবশত থিয়েটারের ছেলেরা ছিল ওখানে, অনেকে ছিলেন যারা থিয়েটারের লোক, তারা ব্যাপারটা সামলেছেন এবং আগুনও যেভাবে সামলেছেন, না এটা আরও বড় অগ্নিকাণ্ড হতে পারত। থিয়েটারের ছেলেরা প্রায় যেভাবে থিয়েটার করেন সেভাবে জান প্রাণ দিয়ে বাঁচাবার চেষ্টা করেছেন। কয়েকজন সামান্য অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু খুব বেশি বড় কিছু কেউ আহত হননি। কিন্তু এটা একটা অভূতপূর্ব ঘটনা যে একাডেমিতেই আগুনটা ঘটলো এত বছরের ইতিহাসে, এবং সেটা ঘটলো আমার আর কৌশিকের নাটক যেন অভিনীত হচ্ছে। এর কারণ কি এখনো জানি না। দমকল এসছে, পুলিশ এসছে, তারা নিশ্চয়ই দেখবেন যে আগুনটা কোথা থেকে লাগলো, শর্ট সার্কিট হয়েছে নাকি অন্য কোনো আলোর ঘটনা, অন্য কোনো বৈদ্যুতিক সমস্যার জন্য হয়েছে। সুতরাং এইটা একটা দিক দিয়ে আমি বলবো যে আমরা সবাই খুব ভাগ্যবান যে কেউ আহত হননি। কিন্তু এটা একটা বড় ঘটনা যে একাডেমির মতো একটা মঞ্চ, যেখানে এতদিন ধরে এরম একটা ঐতিহ্যশালী মঞ্চ, সেখানে এরম আগুন ধরলো। এবং সেইটার জন্য খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করছিলাম মানুষকে বার করার, এবং দেখছিলাম কোনো অগ্নি নির্বাপক কোনো ব্যবস্থা আছে কিনা, বা খুব একটা কিছু চট করে নজরে পড়লো না। তা মূল সমস্যাটা হচ্ছে একটাই, বেরোনোর দরজা, যেটা মনে হয়, যেটা আমরা অনেকবারই বলা হয়েছে, কিন্তু সেটা জানি না এটা কেন সেইভাবে গুরুত্ব দিয়ে দেখা হয়নি। সুমন, তোমার কাছে খুব স্পেসিফিক্যালি জানতে চাইবো, ধরো যখন আগুনটা লাগলো, যখন আমরা সবাই আগুন নেভানোর কাজে হাত দিলাম, আমি দেখলাম কৌশিক, ওর পুত্র, তুমি, আমি সবাই যখন আগুন নেভানোর কাজ করছি, তখন কয়েকটা জিনিস আমার চোখে পড়েছে, আমি তোমার সঙ্গে মিলিয়ে নিতে চাইবো। এক, এমার্জেন্সি এক্সিট বলে কিছু আছে, তার কোনো চিহ্ন পাওয়া যায়নি। ওই 700 লোকের যে ছোট্ট সংক্ষিপ্ত দরজা, সেখান দিয়ে হুড়মুড় করে মানুষ বেরোনোর চেষ্টা করছিলেন, এবং খুব স্বাভাবিকভাবেই কিছু মানুষ আহত হয়েছেন। যদিও মোটামুটিভাবে তোমরা যারা আয়োজন করেছিলে তাদের উদ্যোগে এবং তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে বেরোন, এই ধরনের একটা কন্ট্রোল করার একটা প্রচেষ্টা ছিল, যার ফলে যে ঘটনা ঘটতে পারতো, আমাদের সবার সৌভাগ্য সেই ঘটনা ঘটেনি, কিন্তু এমার্জেন্সি এক্সিট ছিল না। আরেকটা দিকে আমার মনে হচ্ছে যে দর্শকদের দিকে, আমরা যেদিকে বসেছিলাম তার ডান দিকে, অর্থাৎ শিল্পীদের দিক থেকে মঞ্চ যদি দেখি, তার বাঁ দিকে মেকআপ রুম, সেই মেকআপ রুমের মধ্যে দিয়ে যেতে হতো, সেইখানেই কিন্তু আগুনের ঘটনাটা ঘটেছিল। তো যার ফলে তারাও কিছুটা আটকে পড়েছিলেন। সেখানে কোনো রকমের বিকল্প পথ, এমার্জেন্সি এক্সিট, আগুন নেভানোর যথেষ্ট ব্যবস্থা বা ম্যানেজমেন্টের লোক, তাদের উদ্যোগ, কোনো কিছু কি আজকে ছিল? না, একদম সেটাই বলার চেষ্টা করছি সুমন, যে এটা একটা আশ্চর্য ঘটনা, যেখানে এবং একাডেমির মতো একটা মঞ্চ, যেখানে প্রতি 365 দিন অভিনয় হয়, এবং সমস্ত থিয়েটার গ্রুপ এখানে অভিনয় করেন। কলকাতায় সমস্ত মানুষ এই মঞ্চেই নাটক দেখতে আসেন, সবাই পছন্দ করেন এই মঞ্চে। সেইখানে যদি এরকম অব্যবস্থা থাকে, মানে আগুনের মতো ব্যাপারে, এবং ওই একটা ছোট দরজা যেখান দিয়ে ওই নিচের একতলা সব লোকেদের বেরোতে হবে, যদি আরেকটু বড় আগুন লাগতো ভাবতে কি হতে পারত। এবং আগুন যে বেশি দূর লাগেনি, সেটা কিন্তু একদম
থিয়েটারের যারা অভিনেতা অভিনেত্রী এবং এই দলের যারা নেপথ্য কর্মী ছিলেন তারা একদম জীবনের রিস্ক নিয়ে তারা কিন্তু এই আগুন নেভাবার চেষ্টা করেছেন। এটা থিয়েটার ছেলেরাই এটা সম্ভব করলো যে আগুনটা তাড়াতাড়ি, কারণ তখন দমকল ছিল না, তখনও কোনো এমার্জেন্সি গেট কোথায় আছে কেউ খুঁজছেন, পেছনে যে গেটটা যেটা তালা বন্ধ, কে খুলবে কেউ জানে না, ফলে এরকম একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল। এবং তুমি ঠিকই বলছো যে এটা ভয়ানক কাণ্ড হতে পারত। এবং একটা অদ্ভুত সমাপতন, আমি একটা নাটক মঞ্চস্থ করেছি খুব সাম্প্রতিকে, যারা আগুন লাগায় বলে, সেটাও আগুন সম্পর্কিত, আর আমার অভিনয়ের দিনে আগুন লাগলো, এই সমাপতনটা খুব রহস্যজনক। হ্যাঁ সুমন, আমি শেষ অংশটা আরেকবার তোমায় জানতে চাইবো। তুমি দুবারই উল্লেখ করছো যে তোমার এবং কৌশিকের নাটকের দিন এই ধরনের দুর্ঘটনা, তোমার কি মনে হচ্ছে যে এটা পুরোপুরি দুর্ঘটনা নাও হতে পারে, এটা সমাপতন নাও হতে পারে, এটা কাকতালীয় নাও হতে পারে? তুমি কি তাই ইঙ্গিত করছো? আমার এই মুহূর্তে সেরকম কিছু মনে হচ্ছে না সুমন, কিন্তু আমি সমাপতনই বলবো এবং রহস্যজনক বলবো, কারণ আমার এই মুহূর্তে এটা দুর্ঘটনা নয় বা ওরকম কোনো কনক্লুশনে যাবার মতো অবস্থা আমি দেখছি না। কিন্তু এইটা যে অদ্ভুত একটা ঘটনা, এবং এটা যেদিন আমি আর কৌশিক অনেকদিন পরে একসঙ্গে থিয়েটার করার একটা প্ল্যান করলাম, দুটো ছোট নাটক, সেই নাটকের সময় ঘটলো, সেটা অদ্ভুত সমাপতনই বলবো। কৌশিক, তোমার কাছে জানতে চাইবো যে আজকের যে ঘটনার আমরা সাক্ষী হলাম, দেখো যে দুরবস্থার ইঙ্গিতগুলো খালি চোখে, সাদা চোখে ধরা পড়ে কোনো ঘটনা ছাড়া, যেমন ইলেকট্রিক ওয়্যারিংয়ে যেভাবে বিপজ্জনকভাবে ঝুলে থাকে, ব্যবস্থা মেনটেন্যান্স, ওই ঢোকার মুখে অত সংক্ষিপ্ত একটা সংকীর্ণ পথ, একটা ছোট্ট দরজা, 700 মানুষ তার ভেতর দিয়ে হলে ঢোকেন, মানে কোনো বেল পড়ে গেলে সেই তাড়াহুড়োতেও মানুষ আহত হতে পারেন, সেগুলো তো আমরা রোজ দেখি, সেইগুলো যে অন্তরায় হয়ে দাঁড়াবে আমরা জানি, কিন্তু পাশাপাশি আগুন লাগলে এমার্জেন্সি এক্সিট খুলবে না, বা আগুন নেভানোর যন্ত্রপাতি সেইগুলো কোথায় আছেন কেউ জানে না, বা আদৌ আছে কিনা সেই প্রশ্ন উঠবে। আজকে যেভাবে তুমি, ঋদ্ধি, তোমার পুত্র, তোমার দলের সদস্যরা, তৃতীয় সূত্র এবং স্বপ্ন সন্ধানী নেপথ্য মঞ্চের যারা থাকেন, তারা আমাদের মতো সাধারণ দর্শক হাত মেলালেন এবং মানুষজনকে বের করে আনলেন বলে একটা সৌভাগ্যক্রমে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটলো না। কোথায় দাঁড়িয়ে আছে বাংলার সব থেকে প্রেস্টিজিয়াস, সব থেকে ঐতিহ্যপূর্ণ রঙ্গমঞ্চ, যে একাডেমির একটা ডেট পাওয়ার জন্য নাট্যমোদীরা দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করেন, তার দুরবস্থা নিয়ে কি বলবে কৌশিক? এটা ভীষণ আনফর্চুনেট যে আমাদেরই চোখের সামনে এটা ঘটলো। এবং সত্যি তো একাডেমি মঞ্চে অভিনয় করার জন্য এবং একাডেমি মঞ্চে নাটক দেখতে আসার জন্য সকলেই উদ্বেল হয়ে থাকেন। বহু মানুষ, তোমরা জানো, আমরা হয়তো বলি মধুসূদনের শো আছেন, তিনি হয়তো বলেন না জানেন একাডেমিতে আছি, হবে তখন যাবো। এই যে একাডেমিটাকে কেন্দ্র করে এক মানুষের একটা প্যাশন, একটা ভালোবাসা, তো একদিনে তৈরি হয়নি, কিন্তু বছর পর বছর নাটক হয়েছে, হলের ভাড়া বেড়েছে, সবই হয়েছে, কিন্তু কোথাও পরিকাঠামো কিন্তু বোঝা গেল আজকের ঘটনার ফলে যে এইরকম একদম দাঁত বেরিয়ে পড়ল। এবং সত্যি সত্যি আমরা সৌভাগ্যবান, এবং একই সঙ্গে সুমন যেটা বারবার বলেছে সেটা আমরাও বলছি, যে নেহাত আজকে প্রচুর থিয়েটারের ছেলেমেয়েরা ভর্তি ছিল, থিয়েটারের ছেলেমেয়েতে ভর্তি ছিল, যে অর্থাৎ থিয়েটারের ছেলেমেয়েরা দর্শক আসনেও ছিল, এরকম প্রচুর নাটকের দল থেকে এসছে দেখতে, এরকম ছেলেমেয়েরা ছিল বলে যারা একাডেমির ঘোঁটঘাট জানে, দর্শকদেরকে আশ্বস্ত করে তাদেরকে রেস্কিউ করে বার করা থেকে শুরু করে একাডেমির কিছু স্টাফরাও ছিলেন। এবং মূলত এই দুটো দলের, তৃতীয় সূত্র এবং স্বপ্ন সন্ধানী ছেলেমেয়েরা, তাদের নেপথ্য কর্মীরা, সাংঘাতিক রকমের, ন্যাচারালি আমাদের সবাইকেই জড়িয়ে পড়তে হয়েছিল, কারণ আমাদের প্রথমে মনে হচ্ছিল যে স্ট্যাম্পিড না হয়ে যায়, সেটা প্রথম ভয় ছিল, কারণ আমরা অত দর্শক একসঙ্গে ছুটছে, কান্নাকাটি করছে, একটা ভয়ানক এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমরা গেলাম। কৌশিক, আস্তে আস্তে ওইখান থেকে বেরিয়ে অফিস আসার পথে আমি খোঁজ নিচ্ছিলাম যে যেটা ট্রাস্টি বোর্ড আছে, এই যারা চালান এই একাডেমি অফ ফাইন আর্টস, তাদের সবাই পদত্যাগ করেছেন, এখন ওচি পরিষদের এক্সিকিউটিভ কমিটি আছে, তো দৃশ্য তো স্ট্রাকচারটাও খুব গোলমেলে, খুব আমি বলবো খুব ছড়িয়ে থাকা এবং একেবারে এলোমেলো অবস্থা। একাডেমি অফ ফাইন আর্টস এই মুহূর্তে ঠিক কাদের দায়িত্বে রয়েছে, কারা কি দায়িত্বে রয়েছেন সেটা নিয়ে একটা কনফিউশন আছে। এখানে একটা যারা কাজ করেন এখানে, তাদের মধ্যেও একটা ক্ষোভ রয়েছে, তাদেরও কিছু বক্তব্য আছে, কিন্তু সেটা শুনবে কে সেটাও আমরা জানি না, বা আমাদের দিক থেকে যদি কোনো
কমপ্লেন করার থাকে সেটা কাদেরকে করব এটা নিয়েও একটা কনফিউশন রয়েছে। দুটো পক্ষ আছে, সেই দুটো পক্ষের মধ্যে বিবাদ আছে, দুটো পক্ষ কারোর সঙ্গে বসবেন না এরকমও ব্যাপার আছে। একটা সময় নাটকের লোকজনরা মিটমাট করার কিছু চেষ্টা করেছিলেন, আমাদের কিছু সিনিয়র মানুষরা তারা মধ্যস্থতা করার চেষ্টা করেছিলেন। এই মুহূর্তে ব্যাপারটা তো খুবই জটিল একটা জায়গায় দাঁড়িয়ে আছে, সুতরাং আমরা বুঝতে পারছি না এখন তো মানে আজকের ঘটনার পর তো আমার মনে হয়, আমার নিজের মনে হয় যে পক্ষেই থাকুন না কেন সবাইকে এবার একসঙ্গে বসতে হবে। আমার এই বিষয়ে একটু বলার আছে। আমার যেটা মনে হয় যে হ্যাঁ, অনেকদিন ধরেই কথা হচ্ছিল যে সরকার এটা অধিগ্রহণ করবে, কিন্তু আমার মনে হয় যে এই অধিগ্রহণের ব্যাপারে আমার একটা মতামত আছে, নির্দিষ্ট মতামত, যে সব হলই কেন সরকার অধিগ্রহণ করবে। কারণ আমার মনে হয় যে কিছু ইনস্টিটিউশন, এরাম একাডেমির মতো বড় ইনস্টিটিউশন, এতদিনকার যার ইতিহাস, স্বাধীন স্বতন্ত্র ইতিহাস, সেই ইতিহাসকে এই মুহূর্তে সরকার কেন অধিগ্রহণ করবে সে নিয়ে আমার প্রশ্ন আছে। এবং আমার মনে হয় যে একাডেমি, এই যে কনফিউশনটার কথা আমরা বলছি সুমন, যে মানে দুটো পক্ষ মানে তারা মানে সরকার অধিগ্রহণ করতেই পারে, কিন্তু সরকারের আরো অনেক মানে আর্থিক মানে অভাব আছে, যেটা আমরা প্রত্যেক মুহূর্তে শুনতে পাচ্ছি যে সরকার মানে এটা করতে পারছেন না, সেটা করতে পারছে না। সেখানে আবার একটা হলকে নেওয়া, নিশ্চয়ই তার সঙ্গে বাংলা সেন্টিমেন্ট, বাংলা থিয়েটারের সেন্টিমেন্ট জড়িয়ে আছে। কিন্তু আমার মনে হয় যে একাডেমিতে এমন নয় যে একাডেমিতে টাকা পয়সা নেই। এখানে গ্যালারি, এখানে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান দিয়েছিলেন, এমপি ল্যাট থেকে টাকা এসেছিল এবং সেইগুলো তো রয়েছে, সেই জন্য রেনোভেশনও হয়েছে, মানে ওই টাকায় হল রেনোভেশন হয়েছে। এবং মানে একাডেমি একটা দিনও খালি যায় না, মানে অর্থাৎ বুকিং এর কোনো খামতি নেই। ওদিকে একাডেমি গ্যালারিটাতে যথেষ্ট তারও সাংঘাতিক ডিমান্ড রয়েছে। কোনো আর্থিক দুরবস্থা আছে এটা আমার মনে হয় না। কোথাও একটা বোধহয় সামঞ্জস্য নেই, মানে পরস্পর আমাদের মনে হয় এটা নিয়ে একটা পাবলিক ডিবেট হওয়া উচিত। কারণ এত সহজে এটা একটা স্বতন্ত্র ইনস্টিটিউশন, আমার সেই স্বতন্ত্রই যেন থাকে, এটা আমার মনে হয়। এবং এই যে ব্যাপারটা, এই যে আগুনের ব্যাপার এবং অন্যান্য যে রিনোভেশনের পরও কেন এইগুলো ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বা ফায়ার ফাইটিং এর জন্য এমার্জেন্সি এক্সিট এইগুলো কেন করা হলো না, এগুলো একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে তুলে ধরলাম। যে আমরা যৌতুকগৃহের মধ্যে অভিনয় করি দিনের পর দিন 365, মানে আজকে আমাদের যে কারোর যে কিছু হয়ে যেতে পারতো। একেবারে এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কৌশিক, সুমন, যে কোনো তোমার দলের সদস্যদের, দর্শকদের কারুর কোনো কিছু হয়ে যেতে পারতো। বরঞ্চ মানে খুব ভাগ্য জোরে সবাই আমরা বেঁচে পড়তে আছি এবং সেই ধরনের বড় কোনো সম্পত্তিহানি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত, তোমাদের দুজনের সঙ্গে, যে অধিগ্রহণই তো সমস্যার সমাধান নয়। মানে আমি বলছি সরকারের বেসিক দায়িত্ব, সরকারের প্রায়োরিটিস তো কখনো একাডেমি চালানো হতে পারে না, সিনেমা হল বা থিয়েটার হল চালানো হতে পারে না, যেখানে অর্থের, কিন্তু তোমরা বলছো আজকেই ধরো কাজের দিন একটা হাউসফুল শো হচ্ছিল, কাজের দিনেও একাডেমিতে শো হাউসফুল হয়। সুতরাং অর্থটা সমস্যা না, সমস্যা হচ্ছে প্ল্যানিং, সমস্যা হচ্ছে ব্যবস্থাপনা, সমস্যাটা সম্পূর্ণ অন্যত্র। এবং মানে আমি তোমাদের কাছেই জানতে চাইবো যে এই ধরনের ঘটনা এড়ানোর জন্য ইমিডিয়েটলি কি করা উচিত। একাডেমি যদি বন্ধ হয়ে যায়, বুঝতেই পারছো আমাদের মতো নাট্যমোদীরা তো বটেই, তোমাদের মতো নাট্য পরিচালক, অভিনেতারাও খুব হতাশ হবেন। মানে একটা জায়গাতেই নাটক দেখতে কাজের দিনেও সবাই ছুটে যান এবং সেই জন্যই শো হাউসফুল হয়। কি সলিউশন কৌশিক, সুমন? আমার মনে হয় সুমন, যে এই মুহূর্তে যেটা করা উচিত, যে এতদিন ধরে যারা একাডেমিতে যে শিল্পীরা, চিত্রশিল্পীরা, নাট্যশিল্পীরা এবং অন্যান্য যে শিল্পীরা একাডেমির সঙ্গে কাজ করেছেন, যুক্ত থেকেছেন, দিনের পর দিন অভিনয় করেছেন, আমরা তো বড় হয়েছি একাডেমিতে, তারা সবাই মিলে একসঙ্গে বসে এই সমস্ত সমস্যা নিয়ে কথা বলা প্রয়োজন। এটা একটা স্বতন্ত্র জায়গা, এটা স্বাধীন জায়গা। এখানে রাজনৈতিক নাটকের ঐতিহ্য রয়েছে, নানা ধরনের নাটকের ঐতিহ্য রয়েছে। এখানে আমাদের পূর্বসূরীরা অভিনয় করেছেন, এখানে আমরা করছি। তাহলে আমার মধ্যে সবাই মিলে বসে এটা কথা বলে এই সমাধান করতে হবে এবং এটা এই ডায়ালগ চালু করতে হবে। এটা সম্ভব না। ইট হ্যাজ বি ওপেন ডায়ালগ, ওপেন ডিবেট অ্যাবাউট সরকার অধিগ্রহণ করবে কিনা, ট্রাস্টি বোর্ড থাকবে না, কিভাবে নতুন সমস্ত নিয়ে আলোচনা করা দরকার। এবং এটা কিন্তু পশ্চিমবঙ্গে এবং কলকাতার শিল্পীদের স্বার্থে এটা করা উচিত বলে মনে হয়। এই বিষয়ে আলোচনা, ডায়ালগ সংলাপ শুরু করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কৌশিক, আমি আগুন নেভার বেশ কিছুটা অবধি ছিলাম, তারপরে চলে আসি। এখন এই মুহূর্তের কি পরিস্থিতি? আমি যখন বেরোচ্ছি তখন দমকল কর্মীরা ঢুকছেন, তারপরে পুলিশও ঢুকছে। দমকল কর্মীরা এসে গেছেন, অনেকক্ষণ হলো পুলিশ এসে গেছেন এবং ওরা আসার আগে আগুনটা নির্বাপিত করা গিয়েছিল। এবং এখন ন্যাচারালি ইনভেস্টিগেটিভ যে প্রসিডিওর সেগুলো চলছে। একাডেমির যারা কর্তৃপক্ষ, যারা ট্রাস্টির সঙ্গে যুক্ত, তারাও একে একে আসছেন।
তো এইবার তো অফিসিয়াল কাজকর্মগুলো শুরু হবে আমার মনে হয়, কিন্তু যেটা কথাটা দিয়ে সুমন শেষ করলো আমার মনে হয় ওটাই গুরুত্বপূর্ণ, মানে ছেঁড়া পর্দাটা আবার লেগে যাবে, আবার সব ঠিকঠাক হবে, কিন্তু ঘটনাটার মূলে যেতে হবে এক, এবং 2 নম্বর হচ্ছে যে সত্যি সত্যি একাডেমিটা কিভাবে চলবে, এরকম বিশৃঙ্খলার মধ্যেই থাকবে নাকি এটা যেহেতু মানুষের একটা অসম্ভব প্রিয় ভালোবাসার জায়গা, এটাকে সেই জায়গাতে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। কৌশিক, আমার শেষ প্রশ্ন, সুমন বলছে যে তোমার এবং সুমনের একটা প্রযোজনা সেই দিনই আগুন লাগাটা ওর কাছে রহস্যজনক, তুমিও কি একই কথা বলবে? রহস্যজনক মানে আমার না এখনো পুরোটা রেজিস্টার করেনি, মানে এটা সত্যি সত্যি মানে এটা খুব মানে এটা আপসেট হওয়ার মতো ঘটনা যে ওর আমার নাটকের দিনই ঘটনাটা ঘটলো, কিন্তু এটা সুমন এটাও বলেছে যে এটার মধ্যেও ভিন্ন কোনো গন্ধ খুঁজতে চাইছে না, মানে এটা সত্যি সত্যি খুব আশ্চর্যজনক আমি বলবো, এবং খুব আপসেট করে দেওয়ার মতো একটা ঘটনা, কারণ এই হলটা এত প্রিয়, সেটা ওই রকমভাবে জ্বলছে, এরকম ধোঁয়ায় চারদিকটা ঢেকে গেছে, মানুষ ভয়ে পালাচ্ছেন, মানে আমার মা আজকে হলের মধ্যে আজ নাটক দেখতে এসছেন, আমি ভেতরে ঢুকেছি, আমার ছেলে পেছন পেছন দৌড়েছে, সুমনের দলের ছেলেরাই হোক কি আমার দলের ছেলেরাই হোক, সেটা তো সবাইকেই তো আমি চিনি, সুতরাং মানে সবটা মিলিয়ে খুব ডিভাস্টেটিং লাগছে আর কি। ধন্যবাদ তোমাদের দুজনকে। দর্শকদের শুধু বলার এইটুকুই যে একাডেমি অফ ফাইন আর্টস বাংলার সংস্কৃতি জগতের একটা স্তম্ভ, কোনো সন্দেহ নেই। আজকে যে পরিস্থিতির মধ্যে পড়লো, আমি দর্শকদের আরেকবার দেখাতে চাইবো সেই মুহূর্তের ছবি। এটা বাংলার সংস্কৃতি জগৎ এবং একাডেমি অফ ফাইন আর্টসের মতো গুরুত্বপূর্ণ মঞ্চ বোঝায় ডিজার্ভ করে না। এর থেকে সুষ্ঠু ব্যবস্থা, একটা এমার্জেন্সি এক্সিট ঠিক সময় খুলে যাওয়া, কিছু মানুষ এই ধরনের পরিস্থিতির জন্য তৈরি আছেন, এই ধরনের এই নিশ্চিন্তের ছবিটা বাংলার নাট্যমোদী জনগণ কি আশা করতে পারে না? বাংলার নাট্যমোদী জনগণ বোধহয় এইটুকু আশা করতে পারে যে তারা যখন একাডেমি অফ ফাইন আর্টসের মতো খাস কলকাতার শহরে যাবেন, খাস কলকাতা শহরের নাট্যমঞ্চে যাবেন, যে নাট্যমঞ্চের সঙ্গে শম্ভু মিত্র থেকে অজিতেশ বন্দ্যোপাধ্যায় থেকে রুদ্রপ্রসাদ সেনগুপ্তর নাম যুক্ত আছে, সুমন কৌশিকদের নাটক অভিনীত হচ্ছে, যে কোনো নাট্য পরিচালক অপেক্ষা করে থাকেন একাডেমির একটা ডেট পাওয়ার জন্য। আর সেই জন্য আজকের মতো এই কাজের দিনেও, বৃহস্পতিবার কাজের দিন, হাউসফুল হতে পারে নাট্যমোদী মানুষে, সেখানে এই ছবিটা সত্যি সত্যি দুর্ভাগ্যজনক। বলার এটাই যে আজকে সত্যি বোধহয় কপাল জোরে, এবং যারা আয়োজন করেছিলেন সেই নাট্যকর্মী এবং নাটকের সঙ্গে যুক্ত মানুষদের তৎপরতায়, দর্শকদের একাংশের তৎপরতায় কোনো ক্রমে আজকে দর্শকরা প্রাণে বেঁচেছেন। কিন্তু এই ঘটনা আজকে দিয়ে দেখিয়ে দিল যে কলকাতা শুধু কয়েকটা বাজার, বাড়ি, এইগুলো যে যৌতুকগৃহ তা নয়, একাডেমি অফ ফাইন আর্টসের মতো সংস্কৃতির পীঠস্থান একেবারে যৌতুকগৃহ হয়ে পড়ে আছে।